তুমি সেই স্কুলে পড়ো না কেন? আমি সেই রকম স্কুলেই পড়তাম, কিন্তু কিন্তু কি, এখন সারা পৃথিবীতেই সব রকম প্রতিবন্ধীদের সাধারণ স্কুলে পড়ানোর চেষ্টা করা হয়। সেই জন্যে বাংলা স্যার কেমন যেন ক্ষেপে উঠলেন, বললেন, সেই জন্য এটা আমাদের স্কুলে শুরু করতে হবে? যত রকম পাগলামি ছাগলামি সবই স্কুলে, সব ঝামেলা আমাদের উপর, আমাদের আর খেয়ে দিয়ে কাজ নাই। স্যার একটা নিঃশ্বাস নিয়ে বললেন, আমি যখন ক্লাসে পড়াবো তুমি সেটা কেমন করে ফলো করবে? আমি শুনতে পাই, তাছাড়া আমি রেকর্ড করি। কি রেকর্ড করো? আমার একটা ক্যাসেট প্লেয়ার আছে, আমি সেটাতে সব কিছু রেকর্ড করি। বাংলা স্যার এবারে কেমন জানি একটু থতমত খেয়ে জিজ্ঞেস করলেন, রেকর্ড করো? হ্যাঁ, আমি যখন ক্লাসে নেওয়া শুরু করব তখন তুমি রেকর্ড করা শুরু করবে। আমি ক্লাসে আসার পরই রেকর্ড করা শুরু করেছি। বাংলা স্যার এবারে কেমন যেন নার্ভাস হয়ে গেলেন, আমতা আমতা করে বললেন, মানে মানে আমি এতক্ষণ যা যা বলেছি সব রেকর্ড হয়ে গেছে? জি স্যার। এটা হঠাৎ করে দাঁড়ালো, তারপর বলল, স্যার আমি আসলে এই স্কুলে আসতে চাই। আমি আমাদের স্কুলেই খুব ভালো ছিলাম, কিন্তু ডক্টর রাইসা জোর করলেন তাই এসেছি। রাইসা ম্যাডাম বলেছেন 6 মাস দেখতে, যদি 6 মাসে ঠিকভাবে কাজ না করে তাহলে আবার স্কুলে ফিরে যাবে। মেয়েটা তার ব্যাগ থেকে ভাঁজ করা ছোট লাঠিটা বের করলো, ছেড়ে দিতে সেটা লম্বা হয়ে গেল। লাঠিটা মেঝেতে ছুঁয়ে সে বলল, স্যার আসলে 6 মাস লাগবে না, আমি কিছুক্ষণের মধ্যেই বুঝে গেছি এটা কাজে লাগবে না। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি যাই। বাংলা স্যার আমতা আমতা করে বললেন, মানে রেকর্ডিং? সেটা শুনলে কেউ আর আমাকে জোর করবে না। মেয়েটা তার ব্যাগ দিয়ে দরজার দিকে হাঁটতে হাঁটতে বলল, আমার আব্বু নিশ্চয় এখন চলে যান নাই। মেয়েটা হঠাৎ দাঁড়িয়ে ঘুরে আমাদের দিকে তাকিয়ে বলল, আমি সরি যে আমার জন্য তোমাদের এতটা সময় নষ্ট হলো, প্লিজ কিছু মনে করো না। মেয়েটা যখন ঠিক দরজার কাছে গিয়েছে তখন আমার কি হলো কে জানে, আমি তড়া করে লাফ দিয়ে বললাম, দাঁড়াও। আর কি আশ্চর্য, পুরো ক্লাসের সব ছেলে মেয়ে একসাথে দাঁড়িয়ে গিয়ে বলল, দাঁড়াও দাঁড়াও। ঋতু, শান্তা, মাসুম মেয়েটার দিকে ছুটে গেল। ঋতু খপ করে মেয়েটার হাত ধরল, না তুমি যেতে পারবে না, তুমি আমাদের সাথে পড়বে। শান্তাও তাকে ধরে ফেললো, হ্যাঁ পড়বে, আমাদের সাথে পড়বে, তোমাকে আমরা যেতে দেব না। ক্লাসের ছেলেমেয়েরা হুড়মুড় করে ছুটে যেতে থাকে, চারদিক দিয়ে মেয়েটাকে ঘিরে ফেললো। সবাই চিৎকার চেঁচামেচি করে বলতে লাগলো, যেতে দেব না, যেতে দেব না, আমাদের সাথে পড়তে হবে, পড়তে হবে, পড়তে হবে। আমি খুব কাছে থেকে মেয়েটার দিকে তাকিয়েছিলাম। মেয়েটার চোখ দুটো কি সুন্দর, একেবারে ঝকঝক করছে, কিন্তু সেই চোখ দুটো দিয়ে তাকাতে পারে কিন্তু দেখতে পারেনি না। আমি দেখলাম তার চোখ দুটোতে পানি টলটল করছে। সে হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে ফিসফিস করে বলল, থ্যাংক ইউ, তোমাদের অনেক থ্যাংক ইউ। মেয়েটা হেঁটে যাবার চেষ্টা করছিল, কিন্তু ছেলে মেয়েরা তাকে আটকে রাখলো। ঋতু বলল, আমরা তোমাকে যেতে দেব না, তুমি কোনো চিন্তা করো না, আমরা তোমার সব কিছুতে সাহায্য করব, তোমার কোনো সমস্যা হবে না। শান্তা বলল, আমরা তোমার পাশে বসবো, স্যারেরা বোর্ডে কিছু লিখলে সেটা পড়ে শোনাবো, পরীক্ষার সময় তুমি বলবে, আমি লিখে দিব। সুজন বলল। মেয়েটা বলল, কিন্তু আমি তো এখানে থাকতে পারি না। সবাই একসাথে চিৎকার করে বলল, কেন কেন পারো না? তোমরা তো জানো কেন পারি না, তোমরা তো দেখছো শুনছো, তোমরাই বলো এরপর কি আমি এখানে থাকতে পারি, থাকা উচিত? আমরা কি বলবো বুঝতে পারলাম না। আমাদের মাঝে ঋতু সবচেয়ে গুছিয়ে কথা বলতে পারে, তাই সবাই তার দিকে তাকালাম। তখন ঋতু মেয়েটার হাত ধরে বলল, কিন্তু তুমি আমাদের কথাটা একটু ভাববে না? তুমি যদি আজকে চলে যাও, সারাটা জীবন আমাদের মনে কষ্ট থাকবে যে তোমার মতো একটা সুইট মেয়েকে আমরা আমাদের ক্লাসে রাখতে পারিনি। বলো, তুমি কি একজনের জন্য সবার মনে কষ্ট দেবে? এটা কোনো কথা বললো না। আমার মনে হলো ঋতু পা ধরে সালাম করে ফেলি। ঋতুর মতন পুচকে একটা মেয়ে এত সুন্দর করে কথা বলা শিখলো কেমন করে? সুজন গলা নামিয়ে বলল, দরকার হলে তুমি থাকবে, আমরা এই স্যারকে বিদায় করে দিব। অনেকেই সুজনের কথা শুনে মাথা নাড়ল। সুজন বলল, আমার কানের পর্দা ফাটিয়েছিলেন মনে নাই? এতদিন কিচ্ছু বলি নাই,
এখন দরকার হলে হাইকোর্টে মামলা দেব। বাংলা স্যার একটু দূরে দাঁড়িয়েছিলেন, আমাদের কথা শুনতে পাচ্ছিলেন না, ঠিক কী করবেন বুঝতে পারছিলেন না। আমতা আমতা করে বললেন, মানে তোমরা সবাই নিজের জায়গায় যে বসো। আমরা নিজেদের জায়গায় বসার কোনো আগ্রহ দেখালাম না, মেয়েটাকে ঘিরে দাঁড়িয়ে থেকে তাকে ফিরিয়ে আনার চেষ্টা করতে লাগলাম। আমাদের ক্লাসের হট্টগোল শুনে পাশের ক্লাস থেকে স্যার আর ম্যাডামরা বের হয়ে এলেন। ছাত্রছাত্রীরা উকি ঝুঁকি দিতে লাগলো। তখন ঋতু আর শান্তা মেয়েটাকে দুই পাশ থেকে ধরে রীতিমতো টেনে ক্লাসের ভেতরে নিয়ে এলো। বাংলা স্যার তখন তার শুকনো ঠোঁট দিয়ে জিভ ভিজিয়ে বললেন, ব্যাস অনেক হয়েছে, এখন সবাই চুপ করো, চুপ। আমরা চুপ করলাম না, ক্লাসের ভেতরে নিজেদের মধ্যে গুনগুন করে কথা বলতে লাগলাম। স্যার তার আবার দুর্বল গলায় বললেন, চুপ, কিন্তু কেউ চুপ করলো না। তখন ঋতু উঠে দাঁড়ালো, বলল, স্যার। সাথে সাথে সারা ক্লাস চুপ হয়ে গেল। স্যার একবার ঢোক গিলে গিয়ে বললেন, কি হয়েছে? আজকে আমাদের সাথে একজন নতুন ছাত্রী ভর্তি হয়েছে স্যার, সে মন খারাপ করে চলে যাচ্ছিল, আমরা অনেক কষ্ট করে তাকে ফিরিয়ে এনেছি। তাতে কি হয়েছে? আমরা চাই না সে মন খারাপ করে থাকুক। আমরা ক্লাসের অনেকেই মাথা নাড়লাম, বললাম, জি স্যার, চাই না। তাহলে কি করতে হবে? স্যার নিরিবিলি তার সাথে কথা বলতে চাই। স্যার একবার ঢোক গিললেন, নিরিবিলি? ঋতু মাথা নাড়লো, বলল, জি স্যার, আমরা নিজেরা। আপনি স্যার এই পিরিয়ডটা ছুটি নিয়ে যান। ছুটি? চোখ কপালে তুলে বলল, ছুটি? আমরা সবাই বললাম, জি স্যার, ছুটি। স্যার একেবারে কেমন যেন ভ্যাবাচাকা খেয়ে বললেন, এবং তখন সুজন দাঁড়িয়ে বলল, স্যার আপনি যদি চান তাহলে আমরা হেডমাস্টারের কাছ থেকে পারমিশন আনতে পারি, ক্লাসে কি হয়েছে সেটা বললে ম্যাডাম নিশ্চয়ই রাজি হবেন। স্যার এবারে কেমন যেন খাবি খাওয়ার মতো ভান করলেন, বললেন, না 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 না, দরকার নাই, আমি ছুটি নিচ্ছি। আর কিন্তু তোমরা ক্লাসে কোনো গোলমাল করবা না। আমরা সবাই একসাথে চিৎকার করে প্রচণ্ড গোলমাল করে বললাম, করবো না স্যার, করবো না, গোলমালই করবো না। স্যার হাত তুলে বললেন, আস্তে আস্তে। তারপর টেবিল থেকে রেজিস্টার খাতা, বই, ছক আর ডাস্টার নিয়ে বের হয়ে গেলেন। আমরা তখন আরও একবার চিৎকার করে উঠলাম আনন্দে। স্যার ক্লাস থেকে বের হওয়া মাত্রই ঋতু ক্লাসের সামনে দাঁড়িয়ে বলল, সবাই চুপ করো, কোনো গোলমাল করবি না। আমরা এবারে চুপ হয়ে বসলাম। ঋতু তখন মেয়েটার কাছে গিয়ে তার হাত ধরে সামনে নিয়ে আসে, তারপর বক্তৃতার ভঙ্গিতে বলল, প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমাদের সাথে একজন নতুন ছাত্রী পড়তে এসেছে, আর একটু হলে সে মন খারাপ করে চলে যাচ্ছিল। আমরা অনেক কষ্ট করে তাকে ফিরিয়ে এনেছি। আমরা এখন আমাদের এই বন্ধুটিকে আমাদের উদ্দেশ্যে কিছু বলবো। মেয়েটা কেমন যেন ভ্যাবাচাকা খেয়ে গেল, বলবো আমি? হ্যাঁ, কি বলবো? তোমার যেটা ইচ্ছা। আমি কখনো এভাবে বলি নাই তো কিছু। আমি কিছুই বলতে পারবো না। পারবে। আমরা টেবিলে থাবা দিয়ে বললাম, শুরু করো। মেয়েটা একটু ইতস্তত করে তখন শুরু করলো, মানে আমার নাম হচ্ছে মাইশা হাসান, আর আমার ডাকনাম হচ্ছে আখি। মেয়েটা একটু হাসার ভঙ্গি করে বলল, আখি মানে হচ্ছে চোখ। আমার আম্মু আব্বু যদি আগে জানতো তাহলে আমার মনে হয় কখনোই নাম আখি রাখা হতো না, অন্য কিছু রাখতো। সুমি সাধারণত কথা বলে না, হঠাৎ সে বলল, তোমার চোখগুলো দেখতে খুব সুন্দর, আখি নামটা মনে হয় ঠিকই আছে। সুজন বলল, তোমার চোখ তো একেবারে ঠিক আছে, তুমি সত্যি দেখতে পাও না? না, একটুও না, বা হালকা হালকা? না। খুব দামি চশমা কিনে দিলে? আখি হেসে বলল, আমার চোখের সব কিছু ঠিক আছে, যেটা নষ্ট হয়েছে সেটা হচ্ছে অপটিক নার্ভ। রেটিনা থেকে কোনো সিগন্যাল ব্রেন পর্যন্ত যায় না, সেই জন্য আমি কিছু দেখি না। কোনো চিকিৎসা করো নাই? যেটুকু ছিল করা হয়েছে, লাভ নেই। ক্লাসের সবাই জিভ দিয়ে চুকচুক করে শব্দ করে বলল। কেউ নিঃশ্বাস নিয়ে ফেললো, যাদের মায়া বেশি তারা বলল, আহারে। হঠাৎ আখি একটু গম্ভীর হয়ে ওঠে, সে মুখ তুলে বলল, তোমরা আমার জন্য কিছু একটা করতে চাইছো? আমরা মাথা নাড়লাম, হ্যাঁ। আমি কি চাই তোমাদেরকে বলবো? বলো। আমি চাই তোমরা সবাই ভুলে যাও যে আমি চোখে দেখতে পাই না, আমি দৃষ্টি প্রতিবন্ধী কিংবা অন্ধ অথবা ব্লাইন্ড। আমি চাই তোমরা আমাকে অন্য আরেকজনের মতো নাও। আমি চাই তোমরা কেউ আমার জন্য আলাদা করে কিছু না করো। শান্তা জিজ্ঞেস করলো, তাহলে তোমার ঝামেলা হবে না? হবে,
অনেক ঝামেলা হবে, অনেক কষ্ট হবে, কিন্তু যখন কেউ আমাকে মায়া করে, আমার দুঃখ দেখে দুঃখ পায়, আহাহু করে, তখন আমার আরও বেশি কষ্ট হয়। আমরা সবাই চুপ করে বসে রইলাম। এরকম একটা ব্যাপার থাকতে পারে কখনোই চিন্তা করিনি। কেন জানি ধরেই নিয়েছিলাম সবসময় বুঝি সবাইকে গায়ে পড়ে সাহায্য করতে হয়। কখনো কখনো কাউকে সাহায্য না করাই হচ্ছে তাকে সাহায্য করা। কি আশ্চর্য! ঋতু বলল, ঠিক আছে আখি, আমরা সবাই ভুলে যাব যে তুমি চোখে দেখতে পাও না। আমরা সবাই সবসময় তোমার সাথে এমন ব্যবহার করব যেন তুমি আমাদেরই কেউ একজন। ভেরি গুড, থ্যাংক ইউ। ঠিক আছে, ঋতু সবার দিকে তাকিয়ে বলল, তোরা সবাই ভুলে যা, 1 2 3। আমরা সবাই বললাম 1 2 3। তারপর ভান করলাম আমরা ভুলে গেছি। ঋতু তখন আখির দিকে তাকিয়ে বলল, আখি, তুমি আমাদের ক্লাসে ভর্তি হয়েছো, এখন তোমার এই ক্লাসের ছেলে মেয়েদের সাথে পরিচয় হওয়া দরকার। সবার আগে আমার সাথে পরিচয় হোক। আমাকে দেখছো? আখি বলল, দেখছি। বলো দেখি, আমি দেখতে কীরকম? খুব কালো এবং মোটা এবং নাকের নিচে ছোট ছোট গোঁফ। আমরা সবাই হি হি করে হাসতে লাগলাম। ঋতু হাসলো সবচেয়ে বেশি এবং হাসতে হাসতে তার চোখে পানি চলে এলো। সুজন দাঁড়িয়ে বলল, আমি কী রকম? তোমার মাথা নেড়া আর তোমার গলায় সোনার চেন। সুজনের সাথে আমরাও হি হি করে হাসতে লাগলাম। শান্তা বলল, আমি? তোমাকে দেখে মনে হচ্ছে তোমার নাকের উপর দিয়ে একটা ট্রাক চলে গিয়েছে, তাই নাকটা চাপটা। আমরা সবাই হি হি করে হাসতে লাগলাম। তখন ঋতু আবার আমাদের থামালো। ঠিক আছে ঠিক আছে, আখি যে খুবই ভালো দেখতে পায় সেটা নিয়ে আমাদের এখন আর কোনো সন্দেহ নেই। এখন তোমাদের সাথে আমাদের পরিচয় করে দিতি। এই যে আমি, কালো, মোটা এবং নাকের নিচে গোঁফ, আমার নাম হচ্ছে ঋতু। মনে থাকবে? ঋতু মনে থাকবে। শান্তা বলল, আমার নাম শান্তা। সুমি বলল, আমার নাম সুমি। সুজন বলল, আমার নাম সুজন। এভাবে সবাই তার নাম বলল। আখি খুব মনোযোগ দিয়ে নামগুলো শুনল। আমি যখন বলতাম আমার নাম তিতু, সবাই চিৎকার করে বলতে লাগলো, তিতা তিতা। আখি তাদের চিৎকারে কান্না দিয়ে বলল, তিতু। টিফিনের ছুটিতে আমরা ক্লাস থেকে বের হয়েছি, তখন উঁচু ক্লাসের একটা ছেলে এসে আমাকে জিজ্ঞেস করলো, এই তোদের ক্লাসে নাকি একটা অন্ধ মেয়ে ভর্তি হয়েছে? আমি অবাক হওয়ার ভান করে বললাম, তাই নাকি? তুই জানিস না একটা মেয়ে ভর্তি হয়েছে, কিন্তু অন্ধ কি না সেটা খেয়াল করি নাই। ছেলেটা মামুনকে জিজ্ঞেস করলো, তুই জানিস না? মামুন ঘাড় ঝাঁকুনি দিয়ে বলল, না আমি তো জানি না। রাতে খাবার টেবিলে আমি বললাম, আজকে আমাদের ক্লাসে নতুন একটা মেয়ে ভর্তি হয়েছে। সবাই আমার দিকে তাকালো। এরপরে কি বলবো সেটা শোনার জন্য আমি বললাম, মেয়েটা খুবই ফানি। ঋতুকে দেখে বলে সে নাকি কালো আর মোটা, নাকের নিচে গোঁফ। আমি কথা শেষ করে হি হি করে হাসতে লাগলাম। ভাইয়া জিজ্ঞেস করলো, ঋতু মেয়ে না? মেয়েদের গোঁফ থাকে নাকি? নাই, ঋতু চিকন চাকন ফর্সা। তাহলে? বললাম না মেয়েটা ফানি। ভাইয়া কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে বলল, তুই খুবই আজব। আম্মা আব্বু কিছু বললেন না, কিন্তু তাদের মুখ দেখে বোঝা গেল তারাও সেটা ভাবছেন। আমি খুবই আজব। 4, যখন আমরা অভ্যস্ত হলাম আখির সাথে, আর আখি অভ্যস্ত হলো আমাদের সাথে। আমরা কয়েকদিনের মাঝে আখিকে নিয়ে অভ্যস্ত হয়ে গেলাম। প্রথম দিন বাংলা স্যার তার সাথে যেরকম খারাপ ব্যবহার করেছিলেন, অন্য কোনো স্যার বা ম্যাডাম তার সাথে এরকম ব্যবহার করার চেষ্টা করেনি। অন্য স্যার ম্যাডামেরা খুব ভালো তা নয়, কেউ কেউ আরও অনেক বেশি ভয়ঙ্কর ছিলেন। কিন্তু আমার মনে হয় আমাদের নতুন ম্যাডামের ব্যাপারটা টের পেয়ে আগে থেকে সবাইকে ভালো মতন টিপে দিয়েছিলেন। ক্লাসে এসে সবাই ভান করতে লাগলো চোখে দেখতে পায় না, এরকম একটা মেয়ে ক্লাসে থাকা খুবই স্বাভাবিক। আখি সবসময় সামনের বেঞ্চে বসতো, আমি সবসময় বসলাম পেছনে বসলে স্যার ম্যাডামের চোখের আড়ালে থাকা যায়। তাদের যখন হঠাৎ হঠাৎ প্রশ্ন করার চোখ হয়, তখন সামনের জনের পিছনে লুকিয়ে যাওয়া যায়। একদিন একটু আগে ক্লাসে এসে যে দেখি এর মাঝে আখি এসে আমার জায়গায় বসে পা দুলাচ্ছে। আমি ঢুকতেই বলল, তিতু আজ এত সকালে এসেছো? আমি অবাক হয়ে বললাম, তুমি কিভাবে বুঝলে আমি তিতু? আখি হাসলো, এটা হচ্ছে খোদার এক ধরনের খেলা। চোখে যখন দেখতে পাচ্ছি না, তাহলে কানে বেশি করে শুনতে দেয়। কিন্তু আমি তো কোনো কথা বলি নাই, তাতে কি হয়েছে? আমি পায়ের শব্দ শুনতে পাই, নিঃশ্বাসের শব্দ শুনতে পাই।
আমি অবিশ্বাসের ভঙ্গিতে মাথা নাড়লাম। তুমি আমার পায়ের শব্দ শুনে বুঝতে পেরেছো আমি কে? হ্যাঁ, তুমি যেভাবে শব্দ করে পা ঘষতে ঘষতে হাঁটো, তোমার হাঁটার সময় শব্দ শুনলে যে কেউই 2 মাইল দূর থেকে বুঝতে পারবে এটা তুমি। আমি কখনো জানতাম না যে আমি শব্দ করে পা খুঁজতে খুঁজতে হাঁটি। আখি হাসি মুখে বলল, পিছনে গিয়ে বসবে? হ্যাঁ। সাহসী বীর। তুমি ভাবছো আমি সামনে বসতে ভয় পাই? বসে দেখাও। কাজেই আমাকে সামনের বেঞ্চে বসতে হলো। আমি আখির পাশেই বসলাম। আখির পাশে বসে আমি আবিষ্কার করলাম সে যদিও চোখে দেখতে পায় না, কিন্তু কানে আশ্চর্য রকম সূক্ষ্ম শব্দ শুনতে পায়। যেরকম বজলু কাছে ঢোকার আগেই সে বলল, বজলু আসছে। আমি অবাক হয়ে বললাম, তুমি কেমন করে বুঝলে? ওর জ্যামিতি বক্সটা ঝুনঝুন শব্দ করে। আমি বজলুর পাশে থেকেও তার জ্যামিতি বক্সের ঝুনঝুন শব্দ শুনতে পেলাম না। যখন শান্তা ক্লাসে ঢুকলো তখন আখি বলল, শান্তা চুইংগাম খাচ্ছে। মানুষ চুইংগাম খেলে যেরকম শব্দ হয় আমি তাও জানতাম না আগে। আমি সবচেয়ে অবাক হলাম যখন তার সাথে কথা বলতে বলতে দেখলাম তার মুখে হাসি ফুটে উঠল। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে? মা পাখিটা এসেছে। মা পাখি কোথায়? আমি পিছনের জানালায় একটু চাল দিয়েছি। মা পাখিটা তার বাচ্চা কাচ্চাকে নিয়ে সেগুলো খেতে এসেছে। চাল? তুমি চাল এনেছো? হ্যাঁ, পাখির শব্দ শুনছিলাম তো, তাই ব্যাগে কয়েকদিন ধরে একটু একটু করে চাল নিয়ে আসছি। জানালার কাছে রাখি একটা মা পাখি আর তার 2টা বাচ্চা সেটা খেতে আসে। আমি আখির কথা বিশ্বাস করলাম না, তাই উঠে জানালার কাছে গিয়ে দেখতে হলো সত্যিই কয়েকটা পাখি কিচিরমিচির করছে। এর মাঝে কোনটা মা পাখি কোনটা বাচ্চা কাচ্চা পাখি আমি বুঝতে পারলাম না। আমাকে দেখে পাখিগুলো শব্দ করে উড়ে গেল। আমি যখন আখির কাছে ফিরে এলাম সে জানতে চাইল, পাখিগুলো দেখতে কীরকম? কালো রঙের, লম্বা লেজ। বাচ্চাগুলো কত বড়? কি জানি কোনটা বাচ্চা কোনটা মা বুঝতে পারলাম না। ঠোঁটগুলো কী রঙের খেয়াল করিনি। আখি তখন ছোট একটা নিঃশ্বাস ফেললো এবং আমি বুঝতে পারলাম আমি একটা জিনিস দেখেও লক্ষ্য করি না, আর বেচারি সেটা কোনো দিন দেখতে পাবে না। আমার মুখ থেকে সেটা জেনেই সন্তুষ্ট হতে চাই। সেটাও আমি ঠিক করে বললাম না। আমি তখন আখির এই নতুন ব্যাপারটা আবিষ্কার করলাম। শুধু শব্দ শুনে অনেক কিছু বুঝে ফেলে, কিন্তু অনেক কিছু আছে যেগুলোর কোনো শব্দ নেই। আখি সেগুলোও জানতে চাই। নিজে থেকে সে বেশি কিছু জিজ্ঞেস করে না, কিন্তু যদি তাকে বলা হয় সে খুব আগ্রহ দিয়ে শোনে। আমি যখন তার পাশে বসছিলাম তখন বাংলা স্যার ঢোকার পর আমাকে ফিস করে জিজ্ঞেস করে, আজকে কী রঙের কোট পরে এসেছেন? সবুজ। আজকেও সবুজ? হ্যাঁ। আহা, বেচার একটা মাত্র কোট, তাও সবুজ রঙের। কিংবা যখন অঙ্ক ম্যাডাম ক্লাসে ঢোকেন তখন জিজ্ঞেস করলো, কী রঙের শাড়ি? আমি বললাম, কি জানি, অনেক রকম রঙ আছে, ফুল টুল অনেক কিছু। ব্লাউজটা কী রঙের? বেগুনি না কি নীল? কপালে টিপ আছে? নাই। চশমা আছে? আছে। মাঝে মাঝে নিজে থেকে অনেক কিছু জিনিস বলে দিই। যেরকম সমাজবিজ্ঞান ক্লাসে আমাদের কিছু একটা লিখতে দিয়ে যখন স্যার টেবিলে পা তুলিয়ে বসে রইলেন, আমি আখিকে ফিস করে বললাম, এই যে স্যার এখন নাকের লোম ছেঁড়ার চেষ্টা করছেন। প্রথম চেষ্টা ফেল, সেকেন্ড চেষ্টা 1 2 3 পাস। লোমটা এখন খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করছেন। মুখে হাসি শুনে আখিও হাসে। যখন ক্লাসের ফাঁকে ছেলেপিলেরা নিজেদের মতো বসে থাকে তখন আমিও সেটা আখিকে শোনালাম। বজলু ডান হাতের কেনে আঙ্গুল কানের ভেতরে ঢুকিয়ে চুলকাচ্ছে। 100 মাইল স্পিডে সাই কিংবা মামুন একটা হাই তুলেছে, বিশাল হাই জিহ্বা পর্যন্ত দেখা যাচ্ছে। কিংবা শান্তা নিজের মনে মনে কথা বলছে, চোখ পাকালো, আর নর্মাল আবার চোখ পাকালো। খুবই সাধারণ জিনিস, কিন্তু আখি খুবই আগ্রহ দিয়ে শোনে। আখিকে বলতে গিয়ে আমিও আবিষ্কার করলাম আমাদের চারপাশে যা কিছু হতে থাকে সেগুলো খুবই সাধারণ, কিন্তু ভালো করে লক্ষ্য করলে দেখা যায় তার মাঝেই অসাধারণ ফাটাফাটি জিনিস লুকিয়ে আছে। যেরকম ইংরেজি স্যারের ডান চোখটা যে মাঝে মাঝে চিরিক করে নড়ে, সেটা আমি আগে কখনো খেয়াল করিনি। আখি শোনার পর খুবই গম্ভীর হয়ে বলল, এটার নাম টিক। নার্ভাস মানুষদের নাকি এগুলো হয়। আমি একবারও ভাবিনি আমাদের এত গুরুগম্ভীর ইংরেজি স্যার আসলে নার্ভাস।
আমরা যেরকম আঁখিকে নিয়ে অভ্যস্ত হয়ে গেছি, আঁখিও মনে হয় এই নতুন স্কুলে অভ্যস্ত হয়ে গেছে। সে স্কুলে আসে বেশ আগে, সাধারণত তার আব্বু নামিয়ে দিয়ে যান। ক্লাসে এসে টেবিলে বই রেখে প্রায় সবসময় সে বের করে স্কুলের পেছন দিকে চলে যায়। সেখানে বড় বড় কয়েকটা গাছ আছে, সেই গাছগুলোতে পাখির কিচিরমিচির শোনা যায়। তাই খুব প্রিয় একটা কাজ। ছোট ক্লাসের বাচ্চাগুলো সেখানে দৌড়াদৌড়ি করে। তাদের গলার স্বর শুনে সে প্রায় সবগুলো বাচ্চাকে আলাদা করতে পারে। কারো নাম জানে না, কখনো দেখেনি, শুধু গলার স্বর দিয়ে আলাদা আলাদা করে চেনা কাজটা মোটেও সোজা না। কিন্তু আঁখির কাছে সেটা কোনো ব্যাপারই না। দুপুরবেলা আমরা মাঠে দৌড়াদৌড়ি করে খেলতাম। আমাদের প্রিয় খেলা ছিল ক্রিকেট, না হয় সাতচারা। স্কুলের লাইব্রেরিটা চালু হওয়ার পর আমরা খুব উৎসাহ নিয়ে লাইব্রেরিতে বই পড়তে যেতাম। যখন আবিষ্কার করেছি লাইব্রেরিটা প্রত্যেক দিন সকাল থেকে বিকাল পর্যন্ত খোলা, আমরা যখন খুশি লাইব্রেরিতে যেতে পারি, যে কোনো বই নিতে পারি। সবচেয়ে বড় কথা, হঠাৎ করে আবার লাইব্রেরিটা বন্ধ হয়ে যাবে না, তখন আমরা আবার মাঠে ছোট ছোট করে খেলতে শুরু করলাম। আমাদের এই দুইটা প্রিয় কাজ আঁখি করতে পারতো না। লাইব্রেরিতে গিয়ে বইয়ে হাত বোলানো ছাড়া তার আর কিছুই করার নেই। মাঠে ক্রিকেট খেলা কিংবা হাতচারা খেলার কোনো প্রশ্ন আসে না। আমরা যখন মাঠে ছোটাছুটি করে খেলি, আঁখি তখন বারান্দায় পা দুলিয়ে বসে আমাদের খেলা উপভোগ করে। চোখে না দেখেও যে এত মজা করে কেউ খেলা উপভোগ করতে পারে, আঁখিকে না দেখলে আমরা সেটা বিশ্বাস করতাম না। আমাদের খুব ইচ্ছে করতো আঁখিকে নিয়ে কোনো একটা কিছু খেলতে, কিন্তু সেরকম কিছুই ভেবে বের করতে পারিনি। একমাত্র খেলা হতে পারে কানামাছি ভো ভো। সেই খেলায় কেউ নিশ্চয়ই আঁখিকে হারাতে পারবে না। কিন্তু আমরা সবাই তো বড় হয়ে গেছি, এখন কানামাছি ভো ভো খেলি কেমন করে? এর মাঝে একদিন নতুন ম্যাডাম আমাদের ক্লাস নিতে এলেন। আমাদের ভূগোল স্যারের বাবা মারা গেছেন, স্যার তাই বাড়ি গেছেন। প্রথম দিন ক্লাসে কেউ এলো না, তাই আমরা মহা ফুর্তি করে কাটালাম। আমাদের ক্লাস ক্যাপ্টেন হচ্ছে আশরাফ। সে খুবই ভালো একজন ক্লাস ক্যাপ্টেন। আমরা যখন ক্লাসে হইচই করি তখন সে শুধু চোখ পাকিয়ে আমাদের দিকে তাকিয়ে ভয় দেখায়। খবরদার গোলমাল করবি না, গোলমাল করলেই কিন্তু নাম লিখে স্যারদের কাছে দিয়ে দিব, পিটিয়ে তোদের 12টা বাজিয়ে দেবে। কিন্তু সে কখনোই আমাদের নাম লেখে না। মাঝে মাঝে সে ভান করে কারো একজনের নাম লিখে ফেলছে, আসলে শুধু হিজিবিজি লিখে রাখে। আমরা সবাই এতদিনে বুঝে গেছি আশরাফের মনটা খুবই নরম। সে কোনো দিন আমাদের কারোর বিরুদ্ধে নালিশ করতে পারবে না। তাছাড়া আমরা জেনে গেছি আমাদের স্কুলের স্যার ম্যাডামরা আর আমাদের মারতে পারবে না। নালিশ করলে তারা বড়জোর বকাবকি করতে পারে, বকাবকিকে আর ভয় পাই। তাই আমাদের ক্লাসে যদি কোনো স্যার ম্যাডামের আসতে একটু দেরি হয়, তাহলে ক্লাসের ভিতরে তো কালাম কাণ্ড শুরু হয়ে যায়। বাইরে থেকে যে কেউ মনে করতে পারে ভেতরে বুঝি কাউকে মার্ডার করা হচ্ছে। প্রথম দিন যখন স্যার ক্লাসে এলেন না, তখন এত গোলমাল করলাম যে আশেপাশের ক্লাস থেকে নিশ্চয়ই সবাই নালিশ করেছিল। তাই পরের দিন ক্লাস শুরু হতেই আমাদের নতুন ম্যাডাম এসে হাজির হলেন। তাকে দেখে আমরা সবাই আনন্দে চিৎকার করে উঠলাম। নতুন ম্যাডাম আমাদের চিৎকার করতে দিলেন, তারপরে হাসি হাসি মুখ করে বললেন, ব্যাপারটা কি? তোমাদের চিৎকারের জন্য তো আমাদের স্কুলটাকে না আবার নিষিদ্ধ করে দেয়। সুজন দাঁত বের করে হেসে বলল, দোষটা তো আপনারই ম্যাডাম। ম্যাডাম অবাক হয়ে বললেন, দোষ আমার? জি ম্যাম, আপনি সবগুলো বেদ পুড়িয়ে স্কুলে পিটাপিটি তুলে দিয়েছেন। এখন কেউ আর কোনো কিছুকে ভয় ডর পায় না, সবাই খুবই আনন্দ করে, দুষ্টামি করে, গোলমাল করে। ম্যাডাম বললেন, তাহলে কি তুমি বলছো আমি বাজার থেকে বেড কিনে এনে আবার নতুন করে পিটাপিটি শুরু করে দেব? আমরা সবাই তখন 2 হাত জুড়ে মাথা নেড়ে বললাম, না 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 না, কখনো না। তাহলে চুপ করে বসো, সবাই কথা বলি তোমাদের সাথে। আমরা সবাই তখন সাথে সাথে চুপ করে বসলাম। ম্যাডাম পুরো ক্লাসের দিকে এক নজর তাকিয়ে বললেন, আমি কয়েকদিন থেকে ভাবছিলাম তোমাদের ক্লাসে একবার আসি, কিন্তু সব কিছু নিয়ে এত ব্যস্ত যে একেবারে সময় করতে পারি না। ম্যাডাম কয়েক সেকেন্ড চুপ করে থেকে বললেন, তোমাদের ক্লাসে কেন আমি আসতে চাচ্ছিলাম তোমরা নিশ্চয়ই তো বুঝতে পেরেছ। আমরা সবাই মাথা নাড়লাম। ঋতু বলল, জি ম্যাম। আপনি দেখতে চাচ্ছিলেন আমরা কি আঁখিকে জ্বালাচ্ছি নাকি আদর যত্ন করছি? ঠিক বলেছ। ম্যাডাম মাথা নেড়ে বললেন, আমি খুব একটা বড় ঝুঁকি নিয়ে ফেলেছিলাম। তোমরা কেউ কিছু জানো না, তার মাঝে আমি আঁখিকে পাঠিয়ে দিলাম। যদি কিছু একটা গোলমাল হতো, যদি আঁখি অ্যাডজাস্ট করতে না পারতো, যদি মন খারাপ করতো, আমরা সবাই একসাথে কথা বলতে শুরু করলাম। ম্যাডাম, গোলমাল হয়েছিল, সর্বনাশ হয়েছিল। বাংলা স্যার যা খারাপ খারাপ কথা বলেছিলেন, নিষ্ঠুর নিষ্ঠুর,
ভয়ঙ্কর অবস্থা, পুরো বেইজ্জতি, কি লজ্জা। ম্যাডাম হাত তুলে আমাদের থামালেন, বললেন, আমি জানি, আমি সব খবর পেয়েছি। তোমরা ব্যাপারটা যেভাবে সামলে নিয়েছো তার কোনো তুলনা নেই। ম্যাডামের প্রশংসা শুনে আমরা সবাই আনন্দে দাঁত বের করে হাসলাম। ম্যাডাম বললেন, কিন্তু যদি উল্টো ব্যাপারটা ঘটতো, তোমাদের স্যার ঠিকভাবে নিতেন এবং তোমরা নিষ্ঠুর হয়ে উঠতে। আমরা প্রবল বেগে মাথায় নাড়লাম, না না ম্যাম, আমরা কখনোই নিষ্ঠুর হতাম না। ম্যাডাম বললেন, ছোট বাচ্চারা না বুঝেই অনেক সময় নিষ্ঠুর হয়ে যায়। গরু কুরবানি দেখলে আমাদের বয়সী মানুষের ভয়ে হার্ট ফেল হয়ে যায়। দেখবে ছোট ছোট বাচ্চারা অবলীলায় গরু জবাই দেখছেন। ম্যাডামের কথা শুনে আমরা অনেকেই মাথা নাড়লাম। আমাদের অনেকেই গরু জবাই দেখেছি। এটা যে বড় মানুষের হার্ট অ্যাটাক হয়ে যায় আমরা জানতাম না। ম্যাডাম বললেন, আমার একজন লেখক বন্ধু আছে, তার খুব শখ বাচ্চাদের জন্য বই লিখবে। সে তাই একটা বই লিখে তার বাচ্চাদের পড়তে দিয়েছে। পড়া শেষ হলে বাচ্চাদের কাছে জানতে চেয়েছে বইটা কেমন হয়েছে। আর বাচ্চারা কি বলেছে জানো? কি বলেছে? বলেছে, এটা আপনি কি লিখেছেন? পড়ে বমি এসে গেছে। আমরা সবাই হি হি করে হেসে উঠলাম। ম্যাডামও হাসলেন। একসময় হাসি থামিয়ে বললেন, বাচ্চাদের কথা শুনে আমার সেই লেখক বন্ধুর মনে দুঃখে লেখালেখিই ছেড়ে দিল। শান্তা বলল, যে লেখা পড়লে বমি এসে যায় সেটা ছেড়ে দেওয়াই তো ভালো। ম্যাডাম মাথা নাড়লেন, এগুলো খুবই আপেক্ষিক ব্যাপার। কোনো একটা লেখা পড়ে হয়তো একজনের বমি এসে যাচ্ছে, আরেকজনের হয়তো সেই লেখাটা পড়ে ভালো লাগবে। তবে সেটি কথা নয়, কথা হচ্ছে এভাবে সোজাসুজি বলে ফেলাটা। শুধুমাত্র একটা ছোট বাচ্চা এরকম নিষ্ঠুরের মতো কথা বলতে পারে, বড়রা পারে না। বড়রা সবসময় ভদ্রতা করে মিষ্টি কথা বলেন। এরকম সময় আখি হাত তুলে বলল, ম্যাডাম ম্যাডাম আখি কিছু বলতে যাবে। জি ম্যাডাম, বলো। আমরা সবাই আমাকে নিয়ে কথা বলছেন, তাহলে কি আমাকে একটু জিজ্ঞেস করবেন না আমি ভালো আছি না খারাপ আছি? হয়তো আমি খুবই খুবই খারাপ আছি, হয়তো এরা আমাকে সবাই দিনরাত জ্বালাতন করে, হয়তো আমার জান খারাপ করে দেয়, হয়তো আমার টিফিন চুরি করে খেয়ে ফেলে। ম্যাডাম একটু এগিয়ে এসে আখির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, খায় না কি? এখনও খায় নাই, তাহলে সেজন্যই তো রাগ করছি। আমার একেবারে খেতে ইচ্ছে করে না, কেউ চুরি করে খেলে কত যে ভালো হতো। আমরা সবাই হি হি করে হাসলাম। সুজন বলল, ঠিক আছে, এখন থেকে চুরি করে খাবো, কোনো চিন্তা নেই। বজ্র বলল, তোমার আম্মুকে বলো ভালো ভালো নাস্তা বানিয়ে দিতে। ম্যাডাম বললেন, এমনিতে সব কিছু ঠিক আছে আখি। আচ্ছা ম্যাম, নতুন স্কুলে ভালো লাগছে? লেখাপড়া ছাড়া আর সব কিছু ভালো লাগছে। আমরা হি হি করে হাসলাম। ম্যাডাম বললেন, ভেরি গুড, আমি সেটাই চাই, লেখাপড়া ছাড়া সব কিছু ভালো লাগে। পৃথিবীতে এমন কোনো ছাত্রছাত্রী নেই যার লেখাপড়া ভালো লাগে। যদি দেখা যায় কারো লেখাপড়া ভালো লাগছে, বুঝতে হবে তার মাথায় গোলমাল আছে। আমাদের মাঝে রাজু লেখাপড়ার সবচেয়ে ভালো, প্রতিবার পরীক্ষায় ফার্স্ট হয়। আমরা তার দিকে আঙ্গুল চেঁচিয়ে দিয়ে আনন্দে চিৎকার করতে লাগলাম, মাথায় গোলমাল, মাথায় গোলমাল। বেচারা রাজু লজ্জা পেয়ে লাল নীল বেগুলি হতে লাগলো। মুখ গোছ করে বলল, আমি কি কখনো বলেছি লেখাপড়া করতে ভালো লাগে? করতে হয় তাই করি। আমরা রাজুকে আরও জ্বালাতন করলাম, কিন্তু ম্যাডাম আমাদের থামালেন, বললেন, আমাদের লেখাপড়ার স্টাইলটা খুবই খারাপ, সেই জন্যই তোমাদের এত খারাপ লাগে। যখন আমরা স্টাইলটা ঠিক করব তখন দেখো এত খারাপ লাগবে না। আমরা ঠিক বুঝলাম না লেখাপড়ার আবার স্টাইল কি, আর যদি থেকেও থাকে তাহলে সেটা আবার কি করেই ঠিক করবে। আমি তাই হাত তুলে বললাম, ম্যাডাম লেখাপড়ার স্টাইল কি করে হয়? যেমন করে মনে করো এই ক্লাসরুমটা বেঞ্চগুলো সারি সারি সাজানো, যারা সামনে বসেছে তারা আমার কাছ থেকে দেখছে, কাছে থেকে কথা শুনছে, যারা পিছনে তারা দূর থেকে দেখছে, দূর থেকে শুনছে। হয়তো সবসময় ভালো করে শুনছেও না। ক্লাসের স্যার ম্যাডামরা কথা বলে যায়, তোমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে শুনতে হয়। কিন্তু ক্লাসরুমটা মোটেও এরকম হবার কথা নয়। কীরকম হবার কথা? ম্যাডামের চোখে মুখে কেমন যেন স্বপ্ন স্বপ্ন ভাগ ফুটে উঠল। হাত দিয়ে দরজাটা দেখিয়ে বললেন, ঢুকতে এখানে একটা অ্যাকোরিয়াম থাকবে, কিছু ছোট মাছ, ছোট ছোট কচ্ছপ, ওখানে একটা খরগোশের ফ্যামিলি, এখানে একটা কম্পিউটার। দেওয়ালের দিকে তাকিয়ে বললেন, এখানে সারি সারি তাক, আর সেই তাক ভরে রাজ্যের বই, রঙের বাক্স, কাগজ, কলম, রং পেন্সিল, যন্ত্রপাতি, স্ক্রু ড্রাইভার, সায়েন্স কিট। ক্লাসের দেওয়ালের চারদিকে ব্ল্যাকবোর্ড। তোমরা বসবে ছোট ছোট গ্রুপে একটা টেবিলের চারপাশে। ম্যাডাম হাত দিয়ে বললেন,
এখানে কয়েকজন, ওখানে কয়েকজন, মেঝেতে হয়তো কার্পেট, কেউ হয়তো সেখানেই বসবে। আর আমরা যারা পড়াবো তারা এক জায়গায় দাঁড়িয়ে না পড়িয়ে ঘুরে ঘুরে বেড়াবো, কখনো এখানে কখনো ওখানে। আমি হয়তো কিছুক্ষণ পড়ালাম, তারপর তোমরা কথা বললে, নিজেরা আলোচনা করলে, পড়তে পড়তে হয়তো উঠে গেলে, ওখানে টবে হয়তো গাছ লাগিয়েছো, সেগুলোতে পানি দিলে, জানালার ওখানে হয়তো পাখি কিচিরমিচির করছে, তাদের কিছু খেতে দিলে। ম্যাডাম একটা নিঃশ্বাস ফেলে থামলেন, তারপর মুখটাতে কেমন যেন দুঃখ ভাব চলে এলো। আমাদের এরকম একটা ক্লাসরুম দিতে পারছেন না, মনে হয় সেই জন্য তার মন খারাপ হয়ে গেছে। আমি হাত তুলে বললাম, ম্যাডাম বলো। আপনি যেগুলো বলছেন তার কোনোটাই আমরা করি নাই, কিন্তু একটা আছে। কোনটা আছে? পাখি। আমাদের এখানে পাখি আসে, আর আখি সবসময় খেতে দেয়। সত্যি? আখি একটু হেসে ফেলল। জি ম্যাডাম। কী পাখি জানো? আগে একটা ফিঙ্কে আসতো, আর 2টা বাচ্চা নেই। এখন কয়েকটা চড়াই পাখিও আসে দুপুরের দিকে, 3টে শালিক আসে। বাহ! ম্যাডাম খুশি হয়ে বললেন, কি সুইট। ঋতু বলল, আস্তে আস্তে অন্যগুলোও হয়ে যাবে ম্যাডাম, আপনি দেখবেন। নিশ্চয়ই হবে। ক্লাসরুমটা অন্যরকম হতে একটু সময় লাগলে ক্ষতি নেই, কিন্তু আমাদের শিক্ষকদের সবার আগে অন্যরকম হতে হবে। সেটা যতক্ষণ না হবে ততক্ষণ লাভ নেই। আমাদের ভূগোল পড়ানোর কথা ছিল, কিন্তু ম্যাডাম পুরো ক্লাসটা গল্প করে কাটিয়ে দিলেন। নানা রকম গল্প, কোনোটা শুনে আমরা হাসিতে কুটি হলাম, আবার কোনোটা শুনে আমাদের চোখ ছলছল করে উঠল। কোনোটা শুনে আমরা অবাক হয়ে গেলাম, আবার কোনোটা শুনে রাগে রক্ত গরম হয়ে উঠল। যখন ক্লাসের ঘন্টা বাজলো তখন আমাদের সবার মন খারাপ হয়ে গেল। ম্যাডাম চক ডাস্টার নিয়ে যখন বের হয়ে যাচ্ছিলেন, আমরা তখন বললাম, ম্যাডাম প্লিজ এখন থেকে আমাদের এই ক্লাসটা নেন, প্লিজ ম্যাডাম। ম্যাডাম বললেন, এটাই নিতে পারবো কি না জানি না, কিন্তু কোনো একটা ক্লাস নেব, নিশ্চয়ই নেব। সুজন বলল, যদি না নেন তাহলে কি হবে বুঝতে পারছেন? না, বুঝতে পারছি না কি হবে। আমরা সবাই দোয়া করতে থাকবো যেন কি, যেন আমাদের অন্য সব স্যারম্যানদের বাবা মা মারা যেতে থাকেন। ম্যাডাম চোখ পাকিয়ে বললেন, দুষ্টু ছেলে। আমরা সবাই হি হি করে হাসতে লাগলাম। ম্যাডাম ক্লাস হতে বের হয়ে দাঁড়িয়ে থাকলেন, এবং আমরা খুব স্পেশাল একটা ক্লাস, তার কারণ একটা স্পেশাল ছাত্রী আছে। তোমরা সবাই মিলে তাকে দেখে শুনে রাখবে। কিন্তু আমরা সবাই একসাথে চিৎকার করে বললাম, রাখবো ম্যাডাম। এর ঠিক 1 সপ্তাহ পরে ঠিক করে দেখে শুনে রাখা নিয়ে যা একটা ব্যাপার ঘটলো, সে যা আর বলার মতন না। পাস। যখন আখিকে দেখে শুনে রাখার কথা, অথচ উল্টো তাকে নিয়ে একটা মহাবিপদের মাঝে পড়ে গেলাম। অঙ্ক ক্লাসে সুমি একটা হাঁচি দিল। হাঁচি এমন কিছু ঘটনা, অবাক করার ঘটনা নেই, কেউ হাঁচি দিতে পারে। সুমির হাঁচি কিন্তু একটা অবাক হওয়ার ঘটনা হয়ে গেল, কারণ একটু পর সে আরেকটা হাঁচি দিল, তারপর আরেকটা, তারপর আরেকটা, তারপর দিতেই লাগলো। অঙ্ক স্যার বিরক্ত হয়ে বললেন, তোর হয়েছেটা কি? সুমি একটা হাঁচি দিয়ে বলল, অ্যালার্জি। অ্যালার্জি কি? সুমি ফিস করে বলল, জ্যামিতি ক্লাসের কেউ সেই কথাটা শুনতে পেল না। সুমিতে বলল, জানি না স্যার, আমার মাঝে মাঝে হয়। কথা শেষ করে সুমি আরেকটা হাঁচি দিল। অঙ্ক স্যার বললেন, যা বাথরুম থেকে নাক ধুয়ে আয়। সুমি মিনমিন করে বলল, লাভ হবে না স্যার। তারপর আরেকটা হাঁচি দিল, এবং স্যার বললেন, যা বলছি। কাজেই সুমি বাথরুমে নাক ধুতে গেল। কিছুক্ষণ পর সে ফিরে এলো, নাক মুখ পানি দিয়ে ধুয়ে এসেছে, কিন্তু কোনো লাভ হয়নি। একটু পরপর হাঁচি দিচ্ছে, নাকটা টমেটোর মতো লাল। স্যার জিজ্ঞেস করলেন, হাঁচি কমে নাই? সুমি মাথা নাড়ল, না স্যার। তবে আবার একটা হাঁচি দিল। কি করবি তাহলে? অ্যালার্জির একটা ট্যাবলেট আছে, সেটা খেলে কমে যাবে। কোথায় ট্যাবলেটটা? ব্যাগের মাঝে থাকে। এখন আছে কিনা জানি না। আবার হাঁচি। তাহলে দেখ আছে কিনা, থাকলে বের করে খা। সুমিতার ব্যাগ থেকে আতিপাতি করে খুঁজলো, ব্যাগের মাঝে নেই।
স্যার জিজ্ঞেস করলেন, ট্যাবলেটের নাম জানিস? জানি স্যার। তাহলে টিফিনের ছুটিতে কাউকে পাঠিয়ে কিনে নিয়ে আসিস। সুজন তড়াক করে লাফ দিয়ে উঠে বলল, আমি কিনে আনবো স্যার? স্যার সুজনের দিকে সন্দেহের চোখে চোখ পাকিয়ে বললেন, একা যাবেই না, সাথে আরও দুইজন, একজনকে নিয়ে যায়। সুজন মাথা নাড়ল, বলল, ঠিক আছে স্যার। ঠিক তখন টিফিনের ঘন্টা পড়ল। অঙ্ক স্যার বের হওয়ার পর সুজন জিজ্ঞেস করলো, আমার সাথে কে যাবে ওষুধ কিনতে? আমি বললাম, আমি। আয় তাহলে। সুমির কাছে থেকে ওষুধের নামটা লিখে নিয়ে আমরা ক্লাস থেকে বের হলাম। যখন হেঁটে হেঁটে স্কুলের গেটের কাছে এসেছি তখন শুনলাম কে যেন পিছন থেকে ডাকছে, এই সুজন, তিতু, দাঁড়া। আমি দেখি ঋতু আর আখি। ঋতু হাঁটছে, তার থেকে একটু পিছনে আখি ঋতুর কনুইটা আস্তে আস্তে করে ধরে রেখেছে। দেখে বোঝাই যায় না সে যে ধরে রেখেছে। আমি জিজ্ঞেস করলাম, কি হলো? আমরাও যাব। কোথায় যাবে? ওষুধ কিনতে। আমি অবাক হয়ে বললাম, ওষুধ কিনতে? হ্যাঁ, কেন? ঋতু চোট মোটকে বলল, এমনি একটু বাইরে থেকে হেঁটে আসি। আখিকে নিয়ে? আখির জন্যেই তো যাচ্ছি। বাইরে থেকে হেঁটে আসি? স্যার যদি জানেন? স্যার জানলে সমস্যা কি? স্যারই তো সুজনকে বলেছেন কয়েকজনকে সাথে করে নিয়ে যেতে। আমরা হচ্ছি কয়েকজন। সুজন দাঁত বের করে হেসে বলল, চলো। যে কোনো বেআইনি কাজে সুজনের সবসময় উৎসাহ থাকে। আমরা যখন গেটের কাছে পৌঁছেছি তখন মামুন আমাদের কাছে ছুটে এসে জিজ্ঞেস করলো, কোথায় যাস? ঋতু বলল, সুমির ওষুধ কিনতে। এতজন? সমস্যা কি? এই তো রাস্তার ওপাশে ফার্মেসি, যাবো আর আসবো। আমিও যাব। সুজন মুখ ভেঙচে বলল, তুই একা কেন? আরও 14 জনকে নিয়ে এসে ডেকে আন, তারপর সবাই মিলে মিছিল করতে করতে যায়। ঋতু বলল, আমি স্লোগান দিয়ে বলবো, যাচ্ছি যাচ্ছি। কোথায় যাচ্ছি? সবাই বলবে সুমির ওষুধ কিনতে, সুমির ওষুধ কিনতে। মামুন মুখ শক্ত করে বলল, আমি সাথে গেলে তোদের সমস্যা আছে না? আমি বললাম, নাই। তাহলে চল। কাজেই আমরা 5 জন গেটের কাছে হাজির হলাম। দারোয়ান ভুরু কিচকে বললেন, কি চাও? ঋতু বলল, বাইরে যাব। বাইরে যাবে কেন? আমাদের এক ফ্রেন্ডের জন্যে ওষুধ কিনতে, খুব সিরিয়াস অবস্থা। কি হয়েছে? অ্যালার্জি। সেটা কি? সুজন বলল, খুব ভয়ঙ্কর অসুখ, সারা শরীরে চাকা চাকা লাল লাল দাগ, চোখ মুখ ফুলে গেছে, নাক দিয়ে রক্ত বের হচ্ছে। এই হচ্ছে সুজনের কথা বলার ধর্ম। যেখানে সত্যি কথা বললেই কাজ হয় সেখানেও মিথ্যে কথা বলে ফেলে। দারোয়ান সুজনের কথা বিশ্বাস করলো বলে মনে হয় না। মুখ শক্ত করে বলল, টিফিনের ছুটিতে কোনো ছেলে মেয়ের বের হবার পারমিশন নেই। সুজন চোখ লাল করে বলল, আপনি চান আমাদের ক্লাসের একটা মেয়ে বিনা চিকিৎসায় মারা যাক? মারা যাবার কথা শুনেও দারোয়ানের কোনো ভাবান্তর হলো না। সে একটা হাই তুলে ম্যাচের কাঠি দিয়ে দাঁত খুঁটতে খুঁটতে বলল, সেইটার দায়িত্ব আমার না, আমার দায়িত্ব হচ্ছে গেট খোলা আর গেট বন্ধ করা। সুজন গরম হয়ে বলল, আমার কথা বিশ্বাস না করলে জালাল স্যারকে যেয়ে জিজ্ঞেস করেন। আমাদের অঙ্ক স্যারের নাম জালালউদ্দিন। স্কুলে এই স্যারকে সবাই গুরুত্ব দেয়, দারোয়ানও গুরুত্ব দিল। পকেট থেকে তার মোবাইল টেলিফোন বের করে সে একটা নাম্বারে ডায়াল করলো। অন্য বাসায় ফোন ধরার পর বলল, স্যার, কিছু ছেলে মেয়ে বলছে তাদের নাকি ওষুধ কেনার জন্য বাইরে যাওয়া দরকার। দারোয়ানের কথা শেষ হবার আগেই স্যার নিশ্চয়ই সেটা সত্যি বলে জানিয়েছেন। কাজেই দারোয়ান খুবই বিরস মুখে টেলিফোনটা পকেটে রাখলো। অনেকক্ষণ সময় নিয়ে গেটের সিটকানি খুলে আমাদের বের হতে দিল। সুজন মুখ শক্ত করে বলল, আপনার জন্য আমাদের দেরি হলো। যদি সুমির কিছু হয় তাহলে আপনি দায়ী থাকবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে দেরি হয়ে গেলে চোখে মুখে যেমন কোনো একটা গম্ভীর ভাব রাখতে হয়, আমরা সেরকম গম্ভীর ভাব রেখে গেট দিয়ে বের হলাম। বের হবার পরে অবশ্য আমাদের মুখে হাসি ফুটে গেল। রাস্তাটা পার হয়ে ফার্মেসিতে ঢুকলাম। ফার্মেসির মানুষটা একটা খবরের কাগজ পড়ছে। আমাদের দেখে চোখ তুলে তাকালো। সুমের ওষুধটার নাম কাগজে লিখে এনেছিলাম, সেটা মানুষটার হাতে দিয়ে বললাম, এটা আছে? মানুষটা দেখে বলল, আছে। কয়টা নিবে? সুজন জিজ্ঞেস করলো, দাম কত? এক পাতা 2 টাকা। এক পাতায় অনেকগুলো ট্যাবলেট থাকে, এতগুলো ট্যাবলেটের দাম মাত্র 2 টাকা। আমি পকেট থেকে টাকা বের করছিলাম, কিন্তু সুজনের কথা শুনে থেমে গেলাম। সে দরদাম শুরু করে দিল। কম করে বলেন, 1 টাকা।
মানুষটা সুজনের কথা শুনে কেমন যেন অবাক হয়ে গেল। জিজ্ঞেস করলো, 1 টাকা? হ্যাঁ, 1 টাকা। মানুষটা খবরের কাগজটা ভাঁজ করে রেখে আলমারি খুলে একটা ওষুধের বাক্স থেকে এক পাতা ট্যাবলেট বের করে কেমন যেন তাচ্ছিল্যের ভঙ্গিতে আমাদের দিকে ছুঁড়ে দিল। আমি পকেট থেকে টাকা বের করলাম। লোকটা বলল, টাকা দিতে হবে না, যাও। এক পাতা ওষুধের জন্য যে 2 টাকা দিতে পারে না, তার কাছ থেকে আমার টাকা নিতে হবে না। তোমার 2 টাকার জন্য তো আর আমার লাল বাতি জ্বলবে না। আমার অসম্ভব অপমান হলো, কিন্তু সুজনের কোনো ভাবান্তরই হলো না। সে ট্যাবলেটের পাতাটা আমাদের দিকে দিয়ে বলল, চল। আমরা ফার্মেসি থেকে বের হলাম। ঋতু বলল, কী লজ্জা, কী লজ্জা। সুজন বলল, লজ্জার কি আছে? আমি রেগে বললাম, লজ্জার কি আছে তুই বুঝিস নি, গাধা কোথাকার। আমরা কি ফকির যে ভিক্ষে নেব? মামুন বলল, ওষুধের ডেট নিশ্চয়ই শেষ, ফেলে না দিয়ে আমাদেরকে দিয়েছে। পাতাটা ওলট পালট করে দেখার চেষ্টা করলাম কোথাও ডেট আছে কি না। তারিখ দেওয়া নেই, তাই বোঝা গেল না বাতিল হয়ে যাওয়া ওষুধ আমাদের ধরিয়ে দিয়েছে কি না। আখি বলল, বাতিল ওষুধ না, ওষুধ ঠিকই আছে। ঋতু বলল, তুই কেমন করে জানিস? প্রথম কয়েকদিন ভদ্রতা করে আখির সাথে সবাই তুমি করে কথা বলেছে, এখন আমরা তুইয়ে নেমে এসেছি। আখি বলল, না জানার কি আছে, 2 টাকার ওষুধ ফ্রি দেওয়ার জন্য বাতিল ওষুধ খুঁজতে হয় না। আমি বললাম, চল তা স্কুলে যাই। সুজনকে স্কুলে ফেরা যাওয়ার পথে খুব উৎসাহী দেখা গেল না। সে বলল, হাই, আরেকটা ফার্মেসিতে দেখতে যাই। ওষুধটা যেহেতু হয়ে গেছে, তখন স্কুলে ফিরে যাওয়ারই বুদ্ধিমানের কাজ। কিন্তু ঠিক কী কারণ জানা নেই, আমরা সবাই সুজনের কথায় রাজি হয়ে গেলাম। 5 জন মিলে কথা বলতে বলতে হাসি তামাশা করতে করতে হাঁটতে থাকি। পরের ফার্মেসির সামনে দাঁড়িয়ে উকি দিয়ে সুজন বলল, না, এখান থেকে ওষুধ নেওয়া যাবে না। ঋতু জানতে চাইল, কেন? যে মানুষটা ওষুধ বিক্রি করছে তার চেহারা ভালো না।